আরেকবার বিয়ে করার সাজা হচ্ছে 7 বছরের। যখন মহিলারা দুইবার বিয়ে করে, মানে কোর্ট যেগুলো আছে, যে আদালত, তারা হবে কি মহিলাটাই ভিকটিম, এইভাবে আর একটা ছেলে ওকে ভুলিয়ে ভুলিয়ে বিয়ে করে নিল। যে কাজে ছেলেরা বেশি পায় সেটা যখন মেয়ে করবে যেন মেয়েকে সমান দেওয়া হয়। কিন্তু এমন কোনো কাজ যেখানে মেয়েরা বেশি পায় সেখানে ছেলেদের সমান করার কোনো ব্যবস্থা নেই। ছেলেরা কাজ করে কিন্তু লাইন টানা, পাথর পরিষ্কার করা, এগুলো গ্রুপ ডির আন্ডারে পড়ছে কাজ, ওগুলো কিন্তু কোনো সময় মেয়েদের দেখা যায় না, ছেলেদের দেখা যায় কিন্তু। তাহলে একটা রাষ্ট্রের কাছে একটা ছেলে কি বেশি মূল্যবান না? অবশ্যই মূল্যবান, কারণ খনিতে লাইফ রিস্কের ব্যাপার থাকে। আরে ভাই, তোর ব্ল্যাক ল্যাং হয়ে যাবে। নমস্কার। নমস্কার। আগে আমরা একটা ভিডিও করেছিলাম বহু দিন আগে স্বরাজের সাথে, যে ভারতীয় আইন কিভাবে পুরুষ বিরোধী। সেটা ভিডিওটা আগে দেখতে পারেন। আজকে যে আমরা আলোচনা করব বন্ধু, যে ভারতীয় সংবিধান এবং ভারতের বিভিন্ন কানুন কিভাবে নারীদের বিভিন্ন সুবিধা দিয়েছে। এখন আলোচনার মধ্যে আসার আগে আমি শুধু বলে রাখি, কিছু সুবিধা একেবারে ন্যায্য, কিছু সুবিধা একেবারে অন্যায্য আমাদের দৃষ্টিভঙ্গিতে, কারণ সংবিধান সংশোধনী হয়। তার মানে আর যে জিনিস সংশোধনী হয় মানে যুগের সাথে তাল মেলায় না, অথবা তাতে এখনো কিছু ত্রুটি আছে, এবং কোনো জিনিসের ত্রুটি আছে এটা মেনে নেওয়া খুবই ভালো আসলে, ঠিক আছে। আর হচ্ছে আমাদের এটা দেখানোর মানে আমার ব্যক্তিগত কারণ বেছেছি বিষয়টা আজকে, আমি আমার ব্যক্তিগত ইচ্ছা যে এটার মাধ্যমে আমরা ছেলে মানুষদের জানাই যে এই ব্যাপারে কিন্তু মেয়েদের সুবিধা দিচ্ছে। কোনো ফালতু নারীবাদী, ছদ্ম নারীবাদী, নকল নারীবাদী এসে যখন বুঝাবে যে না আমরা একই তৈয়ারামিতে, তখন বুঝিয়ে দিতে হবে যে দেশের কানুন বলছে এই ক্ষেত্রে আমরা আলাদা। এবং এটা ওভারঅলে একটা মানে যে নারী পুরুষ আসলে অনেক আলাদা। এই সমস্ত পশ্চিমী দেশ যা নাটক শুরু করেছে, আমরা আলাদা কিন্তু আমরা একই দলে খেলছি। স্ট্রাইকার আর ধরে নেওয়া হচ্ছে যে সেন্টার ব্যাক, দুটো আলাদা পজিশন, আলাদাভাবে খেলতে হবে। স্ট্রাইকার আর সেন্টার ব্যাক এক না, কোনো ক্লাব কেনার সময় আলাদাভাবে কেনে। তোমার এখন যদি ইচ্ছা হয় সবাই সমান মিডফিল্ডারে, হাল্যান্ড একটা বিশাল লম্বা চওড়া, একটা চওড়া না যদি খুব বিশাল লম্বা একটা প্লেয়ার। এবার হাল্যান্ডকে যদি বলা তুমি কি এবার মেসির মতো ড্রিবল করো, সম্ভব না। মেসিকেও যদি বলে হাল্যান্ডের মতো হেড দাও না উড়ে উড়ে, সব সম্ভব না, সম্ভব না। তা ফুটবলের মাঠের মতো আমাদের রাষ্ট্র বা কোনো সমাজ ব্যবস্থা অনেক ভূমিকা থাকে, সেই ভূমিকা এক একটা জায়গায় এক একজন ভালো করতে পারে, ঠিক আছে। তো মহিলারাও পুরুষরাও আলাদা আলাদা ভূমিকা নেয়, সেটা আমাদের মেনে নিতে হবে, এটা আমার দেখানোর উদ্দেশ্য। এবার এক এক করে আসি। প্রথমে সহজগুলো আসবে, হ্যাঁ, পরে একেবারে কঠোরগুলো আসবে। তাই সবাই আশা করবো যে ভিডিওটার সাথে একযোগে আমরা দেখতে পারি, এবং ছেলেদের আমি অশেষ অনুরোধ করব যে বিষয়টা শেষ অবধি দেখা, ঠিক আছে। মেয়েরা দেখবেন আমি তা বলছি না, কিন্তু ছেলেদের জন্য মাস্ট, কম্পালসারি এমন একটা ব্যাপার আর কি। আচ্ছা, প্রথমে শুরু করা যাক হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল, যে আমাদের যেটা সংবিধানে বলা হয় যে নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিতে যে 39-এর যেটা বলছে যে রাষ্ট্র চেষ্টা করবে যে প্রত্যেক নাগরিককে, যেমন মানে পুরুষ এবং মহিলাকে সমানভাবে জীবন অতিবাহন করার সামগ্রী যোগাবে। নারী পুরুষ দুজনকেই চেষ্টা করবে যে সমান হয়ে যাক কোনোভাবে। যেমন এটা অনস্বীকার্য যে অনেক বাড়িতে আজও এবং ভবিষ্যতে হয়েছিল যে ছেলে থাকলো মেয়ে থাকলো, মেয়েকে বেশি পড়ানোর দরকার নেই, ছেলের উপর যত খরচা করে মেয়ে তো অন্যের বাড়ি চলেই যাবে, এরকম একটা ধারণা ছিল, যেটাও ঠিক না। আমরা একেবারেও বলছি না যে চলো ফেরত চলো 16,000 বছর আগে, 5,000 বছর আগে, যাই হোক, এইটা একটা। এবং তারপরে 39-এর ডি বলছে যে রাষ্ট্র, ঠিক আছে, পুরুষ এবং মহিলাদের জন্য সম কাজে সম বেতন আনার চেষ্টা করবে, ঠিক আছে। কিন্তু এখানে বলা হচ্ছে যে তুমি এটা কাগজে কলমে যখন লেখা তখন মনে হচ্ছে না জিনিসটা একেবারে বিশাল ভালো, তো ঠিকই। আচ্ছা, এবার আমি এখানে প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে এই যে তুই যেটা বললি যে ছেলে ও মেয়েকে সমান বেতন দেওয়া হবে, এবার ধরো এমন একটা কোনো কাজ যে কাজে খুব রিস্কি কাজ, মানে খুব একটা জটিল কাজ, সেই কাজে ধরো শুধু ছেলেরা কাজ করে, মেয়েরা কাজ করে না, সেক্ষেত্রে কি করা হবে? আচ্ছা, ওটা অন্য প্রশ্নে চলে আসছে, কিন্তু তোর একটা জায়গা এখানে ধরার, যেটা পরেই এখানে যেটা আমি নোট বানিয়েছি সেখানে রয়েছে, সেটা তুই যেটা বলছো ওটা ওই বিপজ্জনক কাজ, তো ওটা একটু পরে আসবো, হ্যাঁ। বিপজ্জনক কাজের পয়েন্টটা রয়েছে, কিন্তু এখানে বলছে যে যে সমবেতনটা শুধু একদিকে প্রযোজ্য, মানে যে কাজে ছেলেরা বেশি পায় সেটা যখন মেয়ে করবে যেন মেয়েকে সমান দেওয়া হয়। কিন্তু এমন কোনো কাজ যেখানে মেয়েরা বেশি পায়
সেখানে ছেলেদের সমান করার কোনো ব্যবস্থা নেই। যেমন ইনস্টাগ্রাম, আমি অভিনেতাদের নাম আছে নিয়েই বলি। আচ্ছা, আপনার কি মনে হয়, শাহরুখ খান ভালো অভিনেতা নাকি আলিয়া ভাট ভালো অভিনেতা? আমি কে? শাহরুখ খান অবশ্যই। শাহরুখ খান। আমি যদি মহিলাদের মধ্যেও নিতে চাই, তাহলে আমি বলতে যাবো আলিয়া ভাট ভালো অভিনেতা মানে অভিনেত্রী, নাকি আমি যদি তো ধরি যে প্রীতি জিন্তা ভালো অভিনেত্রী। সেটা মানুষের একটা পছন্দ হবে নিশ্চয়ই। যদিও প্রীতি জিন্তার বয়স হয়ে গেছে, হ্যাঁ। আলিয়া ভাটের বয়সের যদি কাউকে আমি এরকম না নিতে পারি, এবার আপনি যাবেন ইনস্টাগ্রামে, শাহরুখ খানের ফলোয়ার বেশি নাকি আলিয়া ভাটের? শাহরুখ খানের ফলোয়ার, আলিয়া ভাটের ফলোয়ার আলিয়া ভাটের মেয়ে যেহেতু খুব সম্ভবত। অথবা যে কোনো এরকম র্যান্ডম আপনি উদাহরণ নিতে পারেন, খুব টপে যেমন এই রোনাল্ডো, বিরাট কোহলি, মেসি, এদের বাদে এটা একটু বিকল্প একটু, মানে ওটা অতিরিক্ত ভালো। এবং মেয়েদের ফুটবল আশা করি বিশ্ব বেশি কেউ দেখে না তাই, কিন্তু অভিনেতা অভিনেত্রীদের কেসটা প্রায় সমান। তো সেক্ষেত্রে গিয়ে দেখবেন অধিকাংশ যারা অভিনেতা আছে তাদের থেকে অভিনেত্রীদের মানে ফলোয়ার অনেক বেশি। তার মানে সে টাকাও প্রচুর কামায়। মডেলিং এ বিশেষ করে মেয়েরা কত বেশি পয়সা কামায়। তা মডেলিং এ কি ছেলেদের সমবেতন আনা সম্ভব? এখন আমাদের মেয়েদের তো দেহটা আসলে অনেকে বেশি দাম দেয়, তাই মডেলিং এ বেশি দাম, বা কেউ অভিনয় ভালো নাই পারলো, সে সুন্দর দেহ যদি থাকে, মুখ থাকে, তাহলে তো তার ফলোয়ার হবে, এবং বেশিরভাগ ছেলে ফলোয়ারই হবে। হ্যাঁ, তো এইটা আমরা কেন মেনে নিতে পারি না যে কিছু কিছু কাজ আছে যেখানে মেয়েদের বেশি ফলোয়ার হয়, এবং কিছু কিছু কাজ আছে সেটা ছেলেদের বেশি ফলোয়ার হবে, কিছু করার নেই। এবং এর সমতা আনা একটা সময় ব্যয় ছাড়া আর কিছুই না। এমন আমি বলছি না যে আলিয়া ভাটের প্রতি শাহরুখ খান খুব ঈর্ষান্বিত হয়ে যাবে, ভাই কেন আলিয়া ভাটের বেশি ফলোয়ার হয়ে, যে ওই ফিল্ড টাইম এদের একটু আপার হ্যান্ড থাকে, একটু বেশি সুযোগ থাকে, তাই হয়েছে। তাই এই জায়গাটা বলছে যে এটাই যে সমবেতন, এটা শুধু একতরফা, যে মেয়েদের ছেলেদের সমান করতে হবে, কিন্তু ছেলেরা যেখানে পিছিয়ে সেখানে মেয়েদের সমান করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, দেখো এখন যে এবার 39-এর ডির তো এই একটা গেল। 39-এর যেটা বলা হয়েছিল যে জীবন ধারণের সমান সামগ্রী যোগানোর চেষ্টা করবে, যে রাইট টু লাইভলিহুড, হ্যাঁ, যেটা বলছে। কিন্তু 1961 সালের যে রয়েছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট, যেটা রয়েছে যে মাতৃকালীন যে সুবিধা, এইটার যে অধিনিয়ম রয়েছে, সেখানে বলছে কি যে 26 সপ্তাহের পেড লিভ পাবে মহিলারা, জব প্রোটেকশন থাকবে, মানে কাজের থেকে বের করে দিতে পারবে না যে মা হয়েছে বলে, এটা থাকবে। এবং পুরুষদের জন্য এমন কিছু নেই, ঠিক আছে। এখন তুই আমাকে এবার, যদিও এটা খুব গুরুত্বপূর্ণ, ইটালি না কোন একটা দেশ আছে এরকম, এত খাতা নিয়ে তো বসি না, একটু দেখে নেবেন, খুব সম্ভবত ইতালি, সেখানে মহিলাদের এরকম কোনো ম্যাটারনিটি লিভ দেওয়া হতো, মাতৃকালীন ছুটি দেওয়া হতো না। তখন মেয়েরা ক্যারিয়ার ছেড়ে এরকম, কারণ যে ক্যারিয়ার থেকে হট করে ড্রপ করলে আবার সেই জায়গায় তো ফেরত দেবে না, আরো নিচে জায়গায় দেবে তোমার, অন্যদিকে পুরুষরা এগিয়ে যাবে। সেই জন্য মেয়েরা ওই ভয়ে মাও হয়নি, ইটালির জন্মহার পড়ে গেছে, ইটালি ওর ফাঁকা হয়ে যাচ্ছে। তো মেয়েদের যেটা বাড়তি দায়িত্ব, যে 9 মাস গর্ভে ধারণ, তারপরে সন্তানকে কোলে পিঠে মানুষ করা, যেটা ছেলেদের হয় না এবং জৈবিকভাবে প্রয়োজনও হয় না, যে বাবার অত প্রয়োজন হয় না প্রাথমিক দিক দিয়ে, বাবা খাবার যোগান দিচ্ছে, একটু ভালোবাসা দিচ্ছে, হয়ে যায়। কিন্তু মাকে ছাড়া বাচ্চা পাগল হয়ে যাবে। এইটা দেওয়া জরুরি, এটা আমি মানি, যে এইটা অন্তত আমি মানি। কিন্তু এই যে মাঝখানে যে পেড লিভটার জন্য রাষ্ট্রের কি ক্ষতি হচ্ছে না? অবশ্যই হচ্ছে ক্ষতি। 26 মাস বিনা কাজ করে মাইনে দেওয়া, বিনা কাজ করে একটা চাপ পড়ে দেশের উপর। এই জন্যই তো বলছে যে দেশ কেন, যে দেশ এবং ভারতের মতো দেশ যাতে এত টাকা লুটানোর মতো নেই, যদিও নেতাদের পকেট ঝাঁকালে এরকম করে উল্টো করে অনেকটাই বেরোবে, যদি ধরে নিচ্ছে নেতারা ওই টাকা বের করবে না, তাও জাত পড়ে থাকে, তাতে এরকম অপব্যয় করার মতো আমাদের সামর্থ্য আছে কিনা একটু ভেবে দেখার অনুরোধ থাকলো, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা হয়তো তোর বলার বক্তব্য থাকবে, যদি এটা আমি সমর্থন করি, একটা যে ফ্যাক্টরিজ অ্যাক্ট, এই যে কলকারখানা বা কারখানা অধিনিয়ম 1948 সেকশন 66 বলছে কি, মেয়েদের সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা অবধি, ঠিক আছে, কোন রকম কাজ করতে বাধ্য করা যাবে না, সরকারি বেসরকারি দুটোই। মানে হচ্ছে তুমি কোনো মেয়েকে বলতে পারো না কাল থেকে তোমার নাইট শিফট। আচ্ছা, কিন্তু ছেলেকে তুমি বলতেই পারো। কেন? এখন আমি প্রথমে এটা তোকে জিজ্ঞাসা করবো, তার আগে বলে দিচ্ছি যে তুমি মেয়েকে দেবা না, আমি জানি এটা যথেষ্ট যুক্তিযুক্ত কারণ আছে, এটা একদম ন্যায্য আইন। এরকম অনেক ফ্যাক্টরির মালিক থাকবে যে অমুক মেয়ের দিকে চোখ আছে, তাই একে নাইট শিফট করে তারপর তার সাথে বাজে কিছু ঘটিয়ে দেওয়া, থাকতেই পারে, অবশ্যই। সেটার জন্য একদম একদম সঠিক নিয়ম, নাইট শিফট দেওয়া যাবে না। কিন্তু তুমি এখানে বলছো পুরুষদের এরকম কোনো জোর করা যেতেই পারে, হ্যাঁ ভাই কালকে তো তোর নাইট শিফট, তোর আমি দেখতে পারি না, বা আমি যে মেয়েকে পছন্দ করেছিলাম আমি মালিক, ও তোর দিকে তাকাচ্ছে কেন, যদিও তুই বেশি সুপুরুষ, তুই তাকাবি কেন, যা তোর নাইট শিফট দিয়ে দিলাম। তার যদি ইচ্ছা না থাকে তুমি কি করে দিবা তাকে?
আর তুই বল এটা কি বলবি, তুই এটা কেন, এটা কি উচিত, এটা ছেলেকে জোর করে তুমি নাইট এটা অবশ্যই উচিত নয়, কারণ একটি মেয়ে যেমন ইচ্ছা অনিচ্ছা মাহাত্ম আছে, সেরকম একটা ছেলেরও ইচ্ছা অনিচ্ছা মাহাত্ম অবশ্যই থাকতে পারে এবং আছে। এবং একটা ছেলে অনিচ্ছার বিরুদ্ধে যখন তাকে এইসব জোর জবরদস্তি করা হয়, অনিচ্ছা সরি ভুল বললাম, ক্ষমা করবেন, ইচ্ছার বিরুদ্ধে যখন এইগুলো করা হয়, ধরো একটা ডে শিফট থেকে চেঞ্জ করে নাইট শিফটে দিয়ে দিল কাজ, তারা অবশ্যই ছেলের মানসিক দিক দিয়ে একটা চাপ সৃষ্টি হয়, যার ফলে ওই ছেলেটা কি হয়, কাজের প্রতি অবক্ত চলে আসে এবং যেই যার আন্ডারে কাজ করছে বা যে কোম্পানির আন্ডারে কাজ করছে তার প্রতি একটা অবক্ত চলে আসে। এবং আমার মতে দেখা হচ্ছে যে মেয়েদেরও যেমন এই অপশন দেওয়া হচ্ছে যে সে রাতে কাজ করবে না দিনে কাজ করবে, সেরকম ছেলেকেও ছেলেদেরকে অপশন দেওয়া উচিত। বিশেষ করে যে ছেলেদের ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, বিশেষ করে তাদের অপশন দেওয়া উচিত যে তোমরা ডেতে কাজ করবে না রাত্রে কাজ করবে। এবং যদি আপনি না দেন তাহলে আপনি বিশ্বাস করে নিন যে আপনার রাষ্ট্রের ছেলেদের এরকম প্রয়োজন আছে যারা নাইটে কাজ করবে বা রাতে কাজ করবে এবং আপনার এটা দরকার হচ্ছে, তাহলে তাদের বেশি টাকা দেবেন। অবশ্যই। যারা বিশেষ করে যারা রাত্রে কাজ করে, নাইট শিফটে কাজ করে তাদের চাপটা আমার মনে হয় বেশি থাকে, কারণ নাইট শিফটে কাজ করার পাশাপাশি তাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, বলা যায় না যখন তখন কিছু হয়ে যেতে পারে। এবং হয়তো এতে বেশি টাকা দেয়ও, আমি জানি না, সরকারি ক্ষেত্রে হয়তো দেয়, বেসরকারি ক্ষেত্রে আমি বলতে পারবো না, আমি এটা পুরোটাই আমি অজ্ঞাত এই ব্যাপারে। কিন্তু আমার ব্যক্তিগত মতামত যে অবশ্যই দেওয়া উচিত এবং তাকে সম্মানটাও বেশি দেওয়া উচিত, যে খাটবে বেশি তার অবশ্যই না, তুই সম্মান। যেটা বলি যে বেসরকারি ক্ষেত্রে বেতন বেশি দেয় কিনা, এটা ঠিক না, কারণ আমার এক পরিচিত একজন মানে ফ্লিপকার্টের যেই গোডাউন গুলোকে প্যাকেজিং এ কাজ করে, তো সে নাইট শিফটে কাজ করে, তো নাইট শিফটে যা বেতন ডে শিফটে সে একই বেতন, তো তার তো কোনো মূল্য নেই না, যে নাইট শিফটে কাজ করলে আমার 500 টাকা বেশি আসতো, তার তো কোনো মূল্য নেই, উল্টে আমার খাটনি বেশি হচ্ছে, ঘুম নষ্ট হচ্ছে আমার। এটাই বলছি, যে কাজগুলো বেশি লোকে করে না সেগুলো যেন ছেলে করুক মেয়ে করুক বেশি পয়সা দেওয়া হোক। অবশ্যই। ঠিক আছে, দেশের নৈতিক মূল্যবোধ যদি এদিকে হয় যে আমরা কাজ করব না, তো সেই দেশ খুব সম্ভবত রসাতলে যেতে চলেছে, টাইটানিক ডুবছে, তো সবাই যে যার লাইফ বোট নিয়ে পালাবে। ঠিক আছে, তাই দেশটার যে মোরাল স্ট্যান্ডার্ড যেটাকে বলে, যে আমাদের দেশে যেমন একটা খুব সবার ইচ্ছা হচ্ছে কি আমরা বড় হয়ে সরকারি চাকরি করবো যাতে কোনো কাজ না করতে এবং ভরপুর চুরি করতে পারি, তো এইটা যদি কোনো দেশের আদর্শ হয় যে আমরা বড় হয়ে চোর হব, সবার বাড়ি বাড়ি আমাদের বড় হয়ে চোর হতে হবে, তো সেই দেশ কত এগোবে বোঝাই যাচ্ছে। অধঃপতনে চরম শিখরে নিমজ্জিত হবে একদম। আচ্ছা, তারপরে বলছে কি মাইন্স অ্যাক্ট, খনি অধিনিয়ম, আমি অনুবাদ করার চেষ্টা করছি, আমি জানি না আসল অনুবাদ কি। 1952 সেকশন 46 বলছে যে মহিলাদের ভূমির নিচে আন্ডারগ্রাউন্ডে যে খনি আছে সেগুলোই কাজ করানো যাবে না, ছেলেদের যাবে। বাছা, এবার আপনি আসুন যে কিছু কাজ আছে ছেলেরাই করে, তাহলে একটা রাষ্ট্রের কাছে একটা ছেলে কি বেশি মূল্যবান না? অবশ্যই মূল্যবান, কারণ খনিতে লাইফ রিস্কের ব্যাপার থাকে। আরে ভাই, তোর ব্ল্যাক ল্যাং হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। আর এছাড়া এইসব দিক দিয়ে ছেলেদের কাজ করানো এই জন্য হয়, আমার মতে ছেলেদের শারীরিক ক্ষমতা মেয়েদের থেকে বেশি হয়, আর ওদের মজবুরিও থাকে। হ্যাঁ অবশ্যই। যে মেয়েদের তো কাজ না করলেও হয়। কাজ না করলে হয়, কারণ মেয়েরা জানে যে আমাদের কাজ না করলে আমি অপরের ঘাড়ে গিয়ে খেতে পারবো, অন্য সংসারে যেতে পারবো, কিন্তু ছেলেদের সেই অপশন নেই, সেটা সুবিধা নেই, অন্যর মেয়েকে বিয়ে করে এনে তাকে খাওয়াতে হবে, ওই জন্য একটা দায়বদ্ধতা থেকে যায় ছেলেদের ক্ষেত্রে। সেটা একটা গেল। তারপর হচ্ছে ফ্যাক্টরিজ অ্যাক্ট, যে কারখানা অধিনিয়ম, সেকশন 22-2 এবং সেকশন 27, মহিলাদের করানো যাবে নাকি পরিষ্কার বা এই যে পিচ্ছিল করায় না, এই যে আলকাতরা বলি মোবিল টোবিল দিয়ে, মোবাইল দিয়ে, হ্যাঁ, ওই সমস্ত হ্যাঁ তৈলাক্ত ধরনের জিনিস দিয়ে যখন কোনো যন্ত্র চলছে ওইটাকে ওরকম করে তেল দিতে ওদের বলা যাবে না, ওদের খুব বিপদ। এখন ছেলেদের বিপদ হয়, ছেলেদের বিপদে মরবে, অনেক জায়গায় তো হাত কেটে যায়, মরে যায় মানুষ, মরবে। এইটাই তো আমাদের রাষ্ট্র আমাদের বলছে, ছেলেরা মরলে মরবে। তাহলে এক্ষেত্রে ছেলেদের কি সুবিধা পাচ্ছে তাহলে আমাকে বলুন। রাষ্ট্র বাড়তি করে ছেলেদের কোন সম্মানটা দিচ্ছে এই সমস্ত কাজ করিয়ে? আর তাহলে যদি সম্মান না দিচ্ছ তাহলে তুমি করাচ্ছ কিসের জন্য? অবশ্যই। তারপরে আসছে কি যে বলছে কি মহিলারা কোন রকম ওই যে কটন ওপেনের, আমি সঠিকভাবে জানি না যে উল খোলার কাজ কি সেখানেও করানো যাবে না, যাই হোক ছেলেরা ঝুঁকিপূর্ণ কাজ করতে থাকো, মেয়েরা করবে না, কিন্তু তাও আমাকে শুনতে হবে কি ছেলে মানুষ মেয়ে মানুষ সমান নাকি কোনোভাবে। এক্ষেত্রে কি করে সমান, এখন কমেন্টে বলুন কি করে সমান হয়, কি করে সমান আমাকে একটু শিখিয়ে দিন। অনেকে বাচ্চার কথা বলবে, বাচ্চার কথাটা আমি আসছি পরে, এত খোলা খোলা মানে এত বোকার মতো আর্গুমেন্ট বা তর্ক আমি দেবো না আপনাদের যে এত সহজে কাটা যাবে। আচ্ছা, তারপর আসি কন্ট্রাক্ট লেবার অ্যাক্ট, এখানেও বলছে যে ওই যে চুক্তিভিত্তিক শ্রমের যে অধিনিয়ম রয়েছে সেখানেও সন্ধ্যা 7টা থেকে 6টা এটা আলোচনা হয়ে গেছে, করানো যাবে না। কম্পালসারি কস্ট ফর এমপ্লয়ার অনলি ইফ হি হায়ার্স উমেন, বলছে কিছু বাধ্যতামূলক খরচা আছে যেটা যে কোনো যে কাজ দিচ্ছে তাকে উঠাতে হতে পারে যদি সে কোনো মহিলাকে কাজ দেয়।
তার বাড়তি কি খরচা, যে বলছে আচ্ছা, এই বিষয়টা আরেকবার বল। মানে তুই যদি কাজ দিস, ভাব তোর ইউটিউব চ্যানেল, হুম। তুই একটা মেয়েকে কাজ দিলি আর ছেলেকে কাজ দিলি, ইউটিউব চ্যানেলে যদি ভাবতে একটা রেস্টুরেন্ট চালাস, একটা ছেলেকে কাজ দিলে একটা মেয়েকে কাজ দিলি, তো মেয়েকে কাজ দিতে গেলে তার কি কি বাড়তি এবার খরচা হবে শোন, আর এটা বাধ্যতামূলক তোকে দিতেই হবে। কি করতে হবে, যে বলছে ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্ট অ্যামেন্ডেড, মানে 2017 সালে এই যে মাতৃকালীন যে সুবিধা যে অধিনিয়ম রয়েছে সেটায় 2017 সালে সংশোধনী আনা হয়। বলছে যদি কোনো প্রতিষ্ঠানে 50-এর বেশি কর্মচারী থাকে, আচ্ছা তো বলছে এই যে ক্রেশ ফ্যাসিলিটি মানে হচ্ছে সেই জায়গা যেখানে মানে বাচ্চাদের রাখা হয়, নবজাত শিশু বা ছোট বাচ্চা, এদের বিভিন্ন কাজ করানোর জন্য, মানে দেখাশোনা বা ওখানে হেলথ একটু সেন্টার বলে। ওই বাচ্চা দেখে কাজ করতে পারে যাতে মা, সেই জন্য তোমাকে যদি 50-এর বেশি কর্মচারী তোমার থাকে, তোমাকে মহিলাদের জন্য ওরকম একটা ক্রেশ সুবিধা রাখতে হবে। ঠিক আছে, ছেলে যদি তোমার 50টা পুরুষ কর্মী থাকে, তোমার সব ক্রেশ ফ্রেশ রাখার দরকার নেই। এমন একটা ভান করছে মনে হচ্ছে অনেক বাবার কাছে এরকম সন্তান নেই, যে মা ছেড়ে চলে গেছে বাবার কাছে। আমরা অনেক দেখেছি যে বাবা এরকম কোলে করে নিয়ে এ করছে। যদি সুবিধা থাকে দুজনকেই দাও, আর যদি এরকম এমপ্লয়ীদের উপর বাড়তি এরকম চাপাতে থাকো, তাহলে বিষয়টা খারাপই দেখায়। যদিও আমি যে বিষয়টা নিয়ে একটু দোলাচলে রয়েছে, যে সত্যি তো মহিলারা যদি কাজ করতে চায়, যদি বাচ্চা রেখে কাজ করতে চায়, ঠিক আছে, এটা এমন কিছু খরচাও না। যাই হোক, আরেকটা রয়েছে হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাক্ট 2013, যৌন নির্যাতনের অধিনিয়ম 2013। বলছে যে কাজ দিচ্ছে তাকে একটা ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি বানাতে হবে, যেটা মহিলাদের সুরক্ষার জন্য, এবং যদি পুরুষরা হ্যারাস হয় মহিলাদের ক্ষেত্রে, মানে মহিলাদের দ্বারা, সেক্ষেত্রে এসব বানানোর কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কেন প্রয়োজন নেই? করুক ছেলেরা। এরা কি, আপনারা কি কিছুই বোঝেন না যে অনেক এরকম মহিলা থাকে, মধ্যবয়স্কা মহিলা থাকে, যারা কোনো যুবক ছেলে দেখলে একে একটু হ্যারাস করে, নিম্ন হ্যাঁ, নিম্ন পদে কাজ করছে, কিছু বলতে পারবে না, মেন্টালি হ্যারাস করি এই। মেন্টালি কি ফিজিক্যালি হ্যারাস হয় ছেলেরা এইভাবে। তাহলে আমি একে যে একটু এইভাবে স্পর্শ করি, এগুলো কিছু বলতে পারবে না, এগুলো আপনারা কাজের বেরিয়ে বুঝুন যেতে হবে। যে কোন ধরনের নিয়ম কানুন বানানো হয়েছে মেয়েদের ক্ষেত্রে। এগুলো কি হয় বলুন তো, যারা ভালো মেয়ে, যারা শিক্ষিত, যারা সৎ আর বুদ্ধিজীবী মেয়ে, শিক্ষিতর সাথে ভালো আর কোনো সম্পর্ক নেই। সৎ বুদ্ধিযুক্ত মেয়ে, তারা এগুলো করবে না। কিন্তু যারা একটু বেঠিক বুদ্ধিযুক্ত মেয়ে, যারা অসৎ পথে চলে, যারা একটু শয়তানি বুদ্ধি মাথা বেশি থাকে, তারা কিন্তু এইসব নিজের হাতের এসব কাজ বানাবে। এবং কোনো ভালো বানায় ছেলেকে তো, বানায় তো। বানায় তো, হ্যাঁ বানায়, ঠিক বলে বানায় তো। এবং ভালো ছেলে কিন্তু এরা মুশকিলে ফেলে দেবে এর জন্য, ফাঁসিও দেবে। এবং ফাঁসানো হচ্ছে, কত ঘটনা দেখা যায়, আপনারা খবরে দেখেছেন, ইনস্টাগ্রাম ফেসবুকে দেখা যায়। আচ্ছা, এখানে বলছে কয়েকটা জায়গায়, এবং 39-এর যে লাইভলিহুড, জীবন ধারণের, আমি যেটা বলতে চাইছি বাংলায়, যে হয়তো জীবন ধারণের সামগ্রী হয় এটা, বা জীবন ধারণের কোয়ালিটি, লাইফ কোয়ালিটি, যাই হোক, বলছে প্রত্যেক সরকারকে মহিলাদের জন্য কম কোয়ালিফাইং মার্কস রাখতে হবে বিভিন্ন লেবার ডিপার্টমেন্টের জন্য। যেমন রেলের গ্রুপ ডি তে দেখেছিস, ছেলেদের যে যত কেজি ওজনের বস্তা নিয়ে ওখান থেকে ওদিক যেতে হয়, মেয়েদের কম যেতে হয়। কম যেতে হয়। দৌড়ের ক্ষেত্রে আমি ঠিক জানি না, হয়তো কম যেতে হয় কি, দৌড়ের ক্ষেত্রে মানে কম হতে পারে, আমি এটা জানি না। তবে বস্তার ক্ষেত্রে তো শিওর। তবে এসএসসি জিডির যে চাকরি পরীক্ষাটা হয়, ওখানে ছেলেদের 5 কিলোমিটার দৌড়াতে হয়, আর মেয়েদের দৌড়াতে 1600 মিটার। 5 কিলোমিটার, আর কোথায় 1600 মিটার? এটা কোনো মানে আপনি কি দেখিয়ে দিচ্ছেন যে তাও 8 মিনিটে দৌড়াতে হয়। আর ওটা 5 কিলোমিটার কয়? 24 মিনিটে দৌড়াতে হয়, মানে বুঝতে পারছেন। আচ্ছা, কম দৌড়াতে হবে। আচ্ছা, 3200 মতো, মানে 1600 মানে 3200, যদিও 1600 আর 3200 এক না। আপনি একবার 1600, কালকে 1600 দৌড়ালেন, একবারে 3200 দৌড়ালেন, এটা এক না। যাই হোক, তারপরে বলছে এজ রিল্যাক্সেশন দিতে হবে, যে 3 থেকে 10 বছর মহিলাদের জন্য সরকারি চাকরিতে। অ্যাপ্লিকেশন ফি নেওয়া যাবে না মহিলাদের, যদি এসসি এসটি দেরও খুব সমর্থন হ্যাঁ, নেওয়া এখন হয়। নেওয়া হয় না। তো এত কিছু, রাষ্ট্র কেন তার কর্মচারী কমানো হবে বলুন আপনি? একটা গ্রুপ ডির কাজ, আমি কেন একটা দুর্বল মহিলাকে নেবো, যেহেতু তার আম, কম ওজন নিয়ে পাশ করতে হচ্ছে ইত্যাদি। তো রাষ্ট্রের আমরা যে ট্যাক্স দিচ্ছি, এটা জলে যাচ্ছে কেন আগে তাই বলুন আমাকে। অবশ্যই। মহিলাদের এই সমস্ত কাজ করিয়ে যে কম কাজটা হচ্ছে, তার ভরপাই কে করবে এরকম একটা অনুন্নত বা উন্নয়নশীল দেশে? দ্বিতীয়ত, যদি এখন এইরকমও মাথায় উঠতো যে ছেলেদের বাচ্চা জন্ম দেওয়ার খুব শখ হয়েছে কিছু ছেলের, তার দেহে মানে অস্ত্রোপচার করে একটা গর্ভ স্থাপন করে তারপরে বাচ্চা সে জন্ম দিতে পারছে, এই সমস্ত না করে মেয়েকেই বলা যায় যে আপনি গর্ভধারণ করুন। কেন একটা গরিব উন্নয়নশীল দেশে এত পয়সার বরবাদি কেন হচ্ছে আমি জানি না। হয় সমান রাখুন, নাহলে দুজনকে একই রকম সুবিধা দিন। অবশ্যই।
মানে আমি জানি না রেলের গ্রুপ ডিতে মেয়ে ঢুকিয়ে কি লাভটা হবে। মেয়েদের হবে? বেশি ডাক্তার মেয়ে চাই, আমাদের বেশি পুলিশ মেয়ে চাই, কারণ দেখেছেন এইসব না দিয়ে এইসবে ঢুকিয়ে কি লাভ কোথাও হচ্ছে দেখা যায় না যে লাইনে রোদ্দুরের মধ্যে মেয়েদের কাজ করতে দেখা, ছেলেরা কাজ করে কিন্তু লাইন টানা, পাথর পরিষ্কার করা, এগুলো গ্রুপ ডির আন্ডারে পড়ছে কাজ হলে, কিন্তু কোনো সময় মেয়েদের দেখা যায় না, ছেলেদের দেখা যায় কিন্তু। দেখা যায় কিনা ওদের নেই আর সম্ভবত। বর্ডারেও খুব ক্ষেত্রে, বর্ডারে আমি বলছি না যে মেয়েরা থাকে না, থাকে কিন্তু খুব মুষ্টিমেয় মেয়েরা থাকে। থাকুক, আমি সেটা বলছি না, আমি বলছি না, আমি সেটাই। কোনোদিন বলতেও চাই না যে আমার জোর করে মেয়েদের বর্ডারে পাঠাতে হবে। হ্যাঁ এই দেশে এত কম ছেলে হয়ে যায়নি। অবশ্যই, না, ওইগুলো মেয়েদের নিজস্ব ইচ্ছা, আমি বর্ডারে যাবো, আমি ঠিক দেশকে আছে, যারা যায় দেবো, তাদেরকে আমি আমরা কম supply। তারা যদি একই কাজ করে। আপনি শুনেছেন কোনোদিন কেউ মাতঙ্গিনী হাজরাকে নিয়ে 5টা প্রশ্ন করেছে ও বড় না ভগৎ সিং বড়? ভগৎ সিং ও ফাঁসির কাঁটায় ঝুলেছে, মাতঙ্গিনী হাজরাকে গুলি খেয়ে মরতে হয়েছে। আপনি কোনোদিন শুনেছেন মাতঙ্গিনী হাজরা নিয়ে 5টা প্রশ্ন করেছে মানুষ, যে মাতঙ্গিনী হাজরা এরকম এরকম, বা প্রীতিলতা ওয়াদ্দেদারকে বা মাস্টারদা সূর্যজনকে এমন কি আলাদাভাবে দেখা হয়েছে আমি জানি না, তো উনিও মরেছে। মাস্টার সূর্যজনকে আমি একটু ভুলে গেল, দুঃখিত। ক্ষুদিরাম এবং প্রীতিলতা, প্রীতিলতাকে ওই নৃশংসভাবে মারা হয়েছে, ক্ষুদিরামও শেষে অল্প বয়সে ফাঁসির ফাঁসি কাঁটায়। হয়েছে। প্রফুল্ল চাকিকেও বিষ খেতে হয়েছে। এদের মধ্যে কে, বা ঝাঁসির রানীকে কে ছোট করে দেখা যায় মেয়ে মানে ভাই সে মারামারি করেছে, তাকে যোগ্য সম্মান দেওয়া হবে। বা কোনো পুরুষও যখন সন্তান লালন পালন করে, তাকে সেই মহিলার থেকে কি কম দেখা হয় যে মা সন্তান লালন তাকে পালন? মা রূপেই কিন্তু সম্মানটা দেওয়া হচ্ছে কিন্তু। অসভ্য জাতি কিছু মহিলার কিছু পুরুষ আছে তাকে নিয়ে হাসাহাসি করতে পারে, কিন্তু আমরা কখনো ওইভাবে দেখি না যে দেখি না। বাজে কাজ করে। যারা যোগ্য তাদের সম্মান দেবো, যারা অযোগ্য তাদের মোটেই সম্মান দেবো না। এই যে বলেন ন্যায্য হয়ে দেখবো। তোমার ছেলেকে শেখাও মেয়েদের সম্মান দিতে হবে, আপনি এটা শেখাতে পারেন যে মহিলাদের অসম্মান করবো না, কিন্তু অবশ্যই। সম্মান ফালতু ফালতু র্যান্ডম ব্যক্তিদের তো করা যায় না। আমি র্যান্ডম একটা মেয়ে যাচ্ছে, বুঝে শুনে র্যান্ডম একটা মেয়ে যাচ্ছে, আমাকে সম্মান করতে হবে। আমি কেন ভাই, আমি কি ওকে কিছু করেছি? কেন আমি সম্মান অসম্মান করবেন না, কিন্তু সম্মান করতে বলছি না। সম্মান করতে পারে উল্টে, আমি এটা বুঝি না। আপনি বলবেন যে তারাও মানুষ, তারা এমন কোনো বাজে কাজ করেনি, যারা তোমাকে সব বোঝায় সেগুলো ফালতু। ছেলেকেও যেমন একটা নিউট্রাল দৃষ্টিভঙ্গিতে তার নিরপেক্ষ ভাবে দেখো, যে আমার বন্ধু না শত্রু না, একটা র্যান্ডম মেয়েকেও যেন দেখো। আমি সেটাই বলছি, অপমানও করবো না, সম্মান থাকো, ওটাই বলছি। এত সম্মান টম্মান। আচ্ছা, তারপরে আসি এবার মজার মজার জিনিস, একদম খতরনাক খতরনাক জিনিস এই অব্দি যারা দেখেছে ধৈর্য করে, এবার তারা আনন্দ পেতে চলেছেন এবং অনেকে শখ হতে চলেছে। আচ্ছা, আইপিসির 497 যেটা ছিল, যে একটা পুরুষ যদি কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্কে যায়, শারীরিক সম্পর্কে যায়, তাহলে 5 বছরের শাস্তি হবে সেই পুরুষটা, এবং সেই মহিলাটা অবলা, তাই তার কিছুই হবে। বিয়ের পরে না আগে? মহিলাটার বিয়ে, পুরুষটার বিয়ে হয়েছে কখনো কোনো যায় আসে না। বিয়ের পরে যদি কোনো বিবাহিত মহিলার সাথে যদি যে কোনো পুরুষ শারীরিকতা করে, তাহলে তার 5 বছরের জেল, কিন্তু মহিলার কোনো জেল নেই, মহিলা বোঝেনি। কারণ 5 বছরের শারীরিক সম্পর্কটা করবে, তখন তো অবশ্যই পুরুষ আর মহিলা। আরে 5 বছরের জেল হবে। বুঝতে পেরেছি আমি। তোর একটা বন্ধু, তার ভাব স্ত্রী, তোর বুঝতে পেরেছি বন্ধুর স্ত্রীর সাথে আরেক বন্ধু যদি সম্পর্ক করে, তাহলে তোর বন্ধুর স্ত্রীর কিচ্ছু হবে না। আরে বোঝা হয়ে ভুল করে ফেলেছে, এক্ষেত্রে ছেলেটার জেল। আইনটা কতটা জেল হবে না কেন? দুজনেরই জেল হবে। তো নিজেদের অবশ্যই দুজনের মতামত ছিল বলে তো এটা হয়েছে, না থাকলে কেন হবে? ও মেয়ে বুঝতে এই পারেনি। ক্ষেত্রে ছেলেদের জেল হবে, মেয়ের শাস্তি হবে না, এটা কেন? আমি এটা কোন ধরনের নিয়ম? এখানে দেখাতে চাইছি যে মেয়েরা কোনো কাজই বাজে করে না, তাদের করিয়ে নেওয়া হয়, এবং মেয়েরা যত ভালো কাজ করে সেটা তারা নিজেরাই করে। আপনারা বুঝুন এটা, যে এই যে নিয়মের জন্য কত সমস্যা হচ্ছে আমাদের এখন বর্তমান সময়। তাহলে যে মেয়েটা এই কাজ করেছিল সে তো নির্দ্বিধায় করতে পারবে, অবশ্যই, আমার তো শাস্তি নেই, শাস্তি নেই কোনো। কিন্তু হ্যাঁ, ডিভোর্স চাইতে পারে ওর স্বামী এই জন্য। যাই হোক, ডিভোর্স চাইতে পারে, এর জন্য তো মেয়েটা যেটা চেয়ে থাকে স্বামীর কাছ থেকে, এবং সেটা শাস্তি একটা বড়। এখানে একটা মেয়ে যে স্বামীর উপরে নির্ভর খাদ্য বস্ত্র বাসস্থানের জন্য, তাকে ডিভোর্স দেওয়া হলো, এবং এদেশের ডিভোর্সি মেয়েদের বিয়ে হয়ও না, খুব বাজে ছেলে হলেই বা বয়স্ক লোক হলেই বিয়ে করে। ভাবে এটা অ্যালিমনি তো চাই না মেয়েটা, অ্যালিমনি দেওয়ার না, তুমি যদি ইয়ে করো যে এইসব সমস্যা পরে চিটিং যদি করো তুমি, তাহলে অ্যালিমনি দেওয়া লাগে না, যদি প্রমাণিত হয়। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, এই দিকটা ভালো বিষয়। কত এতগুলো জুতোর বাড়ি মিলে তারপরে একটু মলম লাগে, খুবই ভালো। যাই হোক, ঠিক আছে। যদিও এটা সরিয়ে দেওয়া হয়েছে 2018 সালে, ভালো করা হয়েছে, কারণ শুধুমাত্র পুরুষটা কেন ভাই জেলে সাফার করবে? যদি জেলে যায় দুজনেই যাবে, এক জেলে না বলছি, যে যার মতো জেলে চলে যাবে, অথবা না হলে এর কোনো শাস্তি নেই, ডিভোর্স দিয়ে দাও। ওই জন্যই ভালো যে কোনো মেয়েকে যদি বিয়ে করো, সম্পত্তি মা বাবার নামে রাখো, ডিভোর্স মান নামে বাবার নামে রাখলে আবার এদের ইয়ে হয়ে যায়। যাই হোক, আসলে এইসব ঝামেলা না করলে কেউ এইসব বাবা মা করতেও না, তুমি যেরকম খেলবা তার সেরকম খেলবা। আচ্ছা, যাদের সমস্যা সমাধান সম্মুখীন না করতে আপনাকে মাথা রাখবেন এটা কিন্তু। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে আমি জানি না আগের ভিডিওটা কতটা কভার করে দিলাম, কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো দেখে আপনার বিয়ে করা উচিত বর্তমানে।
কোনো কাউকে দেখুন, আপনি একবার ছেলেদের বিষয়ে যদি এমন একটা নিয়ম থাকতাম, বলছি কাল্পনিক, আমি আমার বইয়ের পিঠে সবসময় একটা ছুরি ঢুকি এরকম দিয়ে রাখবো, আমার কোনো বিশ্বাস হবে না আমি ছুরিটাতে কিচ্ছু করবো না। তাহলে অদ্ভুত তো, তা ছুরি রাখার এই নিয়মটা কি এগুলো? আমার উপরে বিশ্বাস হবে না আমি এরকম কিছু, আমি এদের নিয়ে এরকম হাজারো নিয়ম আছে যে স্বামীর বিরুদ্ধে যখন খুশি দিয়ে দিতে পারে, কিন্তু আপনি বিশ্বাস রাখুন মেয়েরা কিন্তু সত্যি অনেক ভালো, অনেক ভালো, কিচ্ছু করবে না। কিচ্ছু করবে না। এর কি নিশ্চয়তা আছে যে করবে না কিছু? আমার একটা আইন চাই, এরকম করে চাকু ধরে থাকবো, কিন্তু আমার উপর বিশ্বাস রাখুন না, বউকে খুব ভালোবাসে, আমি কোনোদিন মারবো না। মারবো না। আচ্ছা, তারপর হচ্ছে প্রস্টিটিউশন ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট হয়েছে। আর এসব বললাম না, অনৈতিক যে ট্রাফিকিং হয়, পাচার, সেইগুলোর এবার। আচ্ছা, এইখানে যেগুলো একেবারে এত ইয়ে উড়িয়ে বলছি না, এইখানে যে কি বলবো, এই মহান প্রতিষ্ঠানটা, এই যে যেটাকে আমরা বেশ্যালয় বলি, ব্রথেল বলি, সেইখানে যে চালাচ্ছে, কোনো পুরুষ যদি চালায় তার শাস্তি হবে, কিন্তু ওইখানে যে মহিলারা নিজে ইচ্ছাই সেই ব্যবসায় নেমেছিল তাদেরকে একটা ভিকটিম হিসেবে দেখো, আরে বাবা রে, এদের এইসব কাজ করতে বাধ্য করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এদের কোনো শাস্তি, পেটের দায় করছে, আসতে মন্টু পাইলট জেলে যাবে, বাকি কেউ জেলে যাবে না। আচ্ছা, এবার যদি আমি বলি যে কোনো ধরনের প্রস্টিটিউশন কোনো সংস্থা বা কোনো কেন্দ্র কোনো একটা মেয়ে চালায়, সেক্ষেত্রে তো মেয়ে শাস্তি হচ্ছে না। সেটাই আমি কি বলবো এবার, মানে এটা আপনারা বিচার করুন, আপনারা কমেন্টে বলুন যে এই ধরনের আইন কি আদৌ বানানো উচিত, বা এমন সংশোধনী কি আদৌ আবার আনা উচিত? যে পুরুষ খরিদ্দের যাচ্ছে তারও দোষ, দোষ, যে পুরুষ ওটা চালাচ্ছে তারও দোষ, কিন্তু যারা স্বেচ্ছায় ওটা করছে, আমি এটা বলছি না যে কাউকে অনিচ্ছায় ওখানে ভরে দিল, তারপরে যেহেতু একবার সে সতীত্ব হারিয়েছে এবং অনেকের কাছে হারিয়েছে, তাই জন্য তাকে কেউ বিয়ে করবে না বলে সে সেই কাজই করে যাচ্ছে, সেটা একটা আলাদা কেস। কিন্তু যে নিজের ইচ্ছা এই কাজ করছে তাকে হয় শাস্তি হবে, অথবা নিজের দেশে বেশ্যা একটা পেশা হিসাবে আপনি নিষিদ্ধ করুন, অবশ্যই যে কোনো একটা করুন আপনি। আমি কি বললাম তোকে, এটা একটা বাজে কাজ ধরা হচ্ছে এখন আমাদের সংবিধানে, তাই এটা সমস্ত দায় ছেলেদের। বললাম মেয়েরা সমস্ত যে ভালো কাজ সব নিজেরা করে আমাদের দেশের সংবিধান অনুসারে, যে মেয়েরা এটা দেখছেন তারাও অবাক হয়ে যাবেন যে মেয়েরা সমস্ত ভালো কাজ নিজেরাই করে, কিন্তু সমস্ত বাজে কাজ মেয়েদের নাকি করে নেওয়া হয়। আমি বুঝতে পারি না যে এমন আইন কেন বানানো হয় যে আইনে হয় ছেলেরা খুব সুবিধা পাচ্ছে, মেয়েরা সুবিধা কম পাচ্ছে, মেয়েরা খুব সুবিধা পাচ্ছে, ছেলেরা কম সুবিধা পাচ্ছে। একটা নিউট্রাল আইন বানান না আপনারা, নিরপেক্ষ, মানে দুইজনই এটা খুশি থাকবে, মেয়েরা রাস্তাঘাটে সন্তুষ্ট হবে। আমি এটা মানি যে মেয়েরা, ভাবা আপনি একটা মেয়ে, আপনার কাছে পয়সাও আছে, আপনি চান একটু একা একা গিয়ে আসাম ঘুরে আসতে, এই দেশের যে পুরুষরা, এবার আমিও না, এই দেশের যে আপামর মহান মহান পুরুষরা, তারাই আপনাকে নানাভাবে টর্চার করবে, কেউ আপনাকে জোরজবস্তি করতে পারে, এদিক ওদিক ছোঁয়ার চেষ্টা করবে। আপনার ক্ষেত্রে একা যাওয়া একটা দুর্বিষহ ব্যাপার হয়ে যাবে যদি আপনি প্লেনে না যান, খুব পয়সা দিয়ে সিকিউরিটি না রাখেন, এটা একটা বাড়তি খরচা, কারণ দেশের অসভ্য পুরুষেরা ভর্তি রয়েছে, অন্য দেশেও রয়েছে তা বলছি না, কিন্তু এদেশে একটা বিশাল সংখ্যক রয়েছে, এটা আমি বলি। এবার এর উপশম কি কখনো এইটা হয় যে মেয়েদের পয়সা দিয়ে দিলাম বা বাস ফ্রি করে দিলাম? বাসে হ্যারাসমেন্ট হচ্ছে, হ্যারাসমেন্ট আটকাতে আপনি কি করছেন? হ্যাঁ, অবশ্যই। পয়সা দিয়ে উঠলে বা না দিয়ে উঠলে কি বাসে হ্যারাসমেন্ট কমে বা বেড়ে যায়? তা তো জানি না। এটা কোন ধরনের নিয়ম? এবং এটা নিয়ম যে জন্য করা হয়েছে কারণ হ্যারাসমেন্ট খুব কম সংখ্যক মহিলার তো হয়, বেশি কম মহিলার তো হয় না, বেশিরভাগ মহিলাদেরও খুশি করতে হবে, তবে ফ্রি করে দাও বাস, হ্যারাসমেন্ট দু একটা হবে, তারা দেবে না, ভোট কি আছে। আচ্ছা, ডেথ পেনাল্টি এন্ড জেল, যে সিআরপিসি সেকশন 416 এবং বিএনএসএস সেকশন 456 বলছে কোন মহিলাকে যদি মৃত্যুদণ্ড শোনানো হয় এবং সে গর্ভবতী হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। দেওয়া যাবে না যতদিন নাতে গর্ভপাত করছে, তারপরে গর্ভপাত মানে সরি ভুল বললাম, মানে সন্তান জন্ম দিচ্ছে ততদিন পর্যন্ত, তারপরে তার বাচ্চার দায়িত্ব চলে যাবে। খোদা হাফেজ। বাকরুদ্ধ আমি, মানে বাং দর্শনের সুরাজ আজকে বাকরুদ্ধ, মানে আপনি ধাঁচের নিয়ম এগুলো। এই ফাঁসির থেকে বাঁচার জন্য আপনি সন্তান ধারণ করে নিন, যাই হোক জেলের মধ্যে যদিও সন্তান, এগুলো তাহলে যে কোনো মেয়ে করতে পারবে, সে ক্রাইম করে আসলে যে জানতে যে আমি এইদিকে না জেলে থাকবো, যাবজ্জীবনই থাকবে আপনার চিন্তা, যাবজ্জীবন সে মরছে তো না। আচ্ছা, প্রিজন ম্যানুয়ালসে বলা হচ্ছে যে মহিলাদের কোনো একা ভাবে রাখা যাবে না, যে অনেক সময় টর্চার করার জন্য হয় না, যে একা রেখে দাও, সলিটারি কনফাইনমেন্ট যাকে বলেছে, একাকিত্বের কারাবাস, এরকম রেখে দেয় এক কোনায়, মানসিক টর্চার করবে, এইসব করা যাবে না। কেন ভাই? মেয়েরা খুব সামাজিক প্রাণী, ওদের মাথা খারাপ হয়ে যাবে, এবং ছেলেদের এটা করা যাবে কেন? তাহলে
তারা ছেলেরা কি ছেলেরা কি সামাজিক প্রাণী নয়? ছেলেরা কি মানে ওই ইয়ের মতো নাকি, ওই কি বলে জানো, ওই বাঘ যেমন একা ঘরে সেরকম নাকি, বানরজালে ভেসেছে ছেলেরা? নাকি সিংহরা যেমন একসাথে ঘরে সেরকম সামাজিক প্রাণী মানুষ? তার নাকি ছেলে মানুষ না মেয়ে মানুষ? যে মানুষ সামাজিক প্রাণী আমরা শুনে এসেছি তো ছোটবেলা থেকে, মেয়ে কি মানুষ আর ছেলে মানুষ না? আপনাদের বুঝতে হবে যে সলিটারি কনফাইনমেন্টে ছেলে কেন থাকবে যদি মেয়ে থাকতে পারবে না? আপনাদের বুঝতে হবে যে এটা মেয়ের উপর যে প্রভাব পড়তে পারে, ছেলের উপর সে একই ধরনের প্রভাব কিন্তু পড়তে পারে, কিন্তু পড়বে, পারবে নাকি না পড়বে। তারপরে এটা বলছে বুঝতে কোন হবে ছেলেদের আপনাদের। মতো কোন রকম কঠোর শ্রম দেওয়া যাবে না। আচ্ছা, ছেলেদের মতো যদি কঠোর শ্রম না দেয়, তাহলে ছেলেদের কঠোর শ্রম করাচ্ছেন কিসের জন্য? অবশ্যই যদি একই অপরাধ করে থাকে, আপনি বলতে পারেন যে হ্যাঁ এই ক্লাসের অপরাধীরা এই কাজ করবে, আর মার্ডারাররা সব এই করবে, বা ধর্ষণকারীরা এই করবে, এইসব আপনি দিতে পারেন। এই মেয়েও খুন করেছে দুটো, এই ছেলেও খুন করেছে দুটো, একে এই সাজা দেওয়া যাবে না, একে এই সাজা দেওয়া যাবে। ও বাহ, ক্রিমিনাল যারা ভাই, মানব অধিকারের আইন মানবদের জন্য নয়, দানবদের মানে জন্য। এখানে ক্রিমিনালদের সেগমেন্ট আছে যে ছেলেরা এই করবে, এরা এই করবে, বুঝতে পারছেন কি? ফার্স্ট ক্লাস নিকৃষ্ট, সিটিজেন। মানে কি বলবো আমি আর। তামিলনাড়ু ঘুরে আসলাম কয়েকদিন আগে, সেখানে ফার্স্ট ক্লাস এবং লেডিস একই কামরা। মানে লেডিসরা নর্মাল টিকিট করে ফার্স্ট ক্লাস মানে নরম চেয়ার হবে আর কি, লেডিসরা নর্মাল টিকিট কেটে ফার্স্ট ক্লাসের নরম গদিতে যেতে পারবে, আর ছেলেদের ফার্স্ট ক্লাসে উঠতে গেলে বেশি টাকা দিয়ে উঠতে হবে। কোন ধরনের নিয়ম? বাহ তাজ, উনি নর্মাল টিকিট কাটছে, ফার্স্ট ক্লাসে যে এসি আলা, এসি নেই, নরম চেয়ার, নরম চেয়ার, মানে ভালো আরামদায়ক চেয়ার। এবার আমার প্রশ্ন হচ্ছে যে মহিলারা আলাদা কামরায় যাক, এটা গুরুত্বপূর্ণ। আমার বাড়িও মহিলা আছে, আমি চাই তারা মেহফুজ, যারা সুরক্ষিত হবে যেতে হবে, যাক, কিন্তু তারা কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন না যে তাকে আমাকে নরম গদি দিতে হবে, আরেকদিকে পুরুষরা এরকম শক্ত গদিতে থাকবে। আপনি এই যে ক্লাস বিভাজন করছে, শ্রেণী সংগ্রাম শুরু হবে, তখন আপনি বুঝতে পারবেন। কারণ কোনো দেশেই তো এইভাবে যচ্ছেতাই সবসময় চলে না। এটা দেখা উচিত, সরকারের দেখা উচিত যে এই বিষয়গুলোর উপর সরকারের বিবেচনা করা উচিত, আলতু ফালতু নিয়ম না করে এইসব বিষয়ের উপর সরকারের বিবেচনা করা উচিত। এই যে বাংলাদেশে যে শেখ হাসিনাকে সরানো হলো, তারপরে কি কানুন শুরু হলো দেখে, যে আমি কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো দেখবেন, কয়েকজন মোল্লা নাকি ওনারা বেরিয়েছে বাজারে, আমরা দোকানদার ভাইদের অনুরোধ করছি আপনারা কোনো মহিলাকে কিচ্ছু বেচবেন না, কেন? যাতে মহিলারা আস্তে আস্তে বেরোনো বন্ধ করে দেয়। কোন রাষ্ট্রে যদি আপনি ছেলেদের এইভাবে টর্চার করতে শুরু করেন, তাহলে তারা যদি বাংলাদেশের মতো কোনো ঘটনা ঘটায়, তারপরে কিন্তু মহিলাদের অবস্থা একেবারেই ভালো হবে না, আমি একটা কথা বলে দিলাম। কারণ ওই শাসনে যে ক্ষোভের জন্য হয়েছে সেটা থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে দ্বিবিবাহ, বাইগেমের যে যে আইপিসির 494 বা বিএনএস এর 82-তে বলছে আরেকবার বিয়ে করার সাজা হচ্ছে 7 বছরের। ঠিক আছে, যখন মহিলারা দুইবার বিয়ে করে, অনেক কোর্ট যেগুলো আছে, যে আদালত, তারা হবে কি মহিলাটাই ভিকটিম, এইভাবে আর একটা ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে বিয়ে করে নিল। ঠিক আছে, তাই সেইভাবে এরকম মানে ভাবটা কোর্টরা দেখায়, প্র্যাকটিক্যালি দেখায়, আইনে এরকম লেখা নেই। আর বলছে কি আর যদি কোনো পুরুষ দুটো, মানে আমার একটা বউ আছে, আমি আরেকজনকে বিয়ে করে নিলাম, আমাকে এবার দুজনকেই মেনটেনেন্স দিতে হবে। কিন্তু এবার কোনো মেয়ে যদি এরকম দুটো ছেলেকে বিয়ে করে নেয়, তার কোনো কনসিকুয়েন্সেস নেই, কোনো কিছু দিতে হবে না। মানে বুঝতে পারছেন তো কোন ধরনের একটা অবনমিত পর্যায়ে আমরা চলে এসেছি, যার কারণে আমাদের এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা, তারপরে একটা মহিলা যদি 494A, 304B রেপ কেস এসব ইত্যাদি করে, এবং যদি ভুয়ো হয় কেসটা, তাহলে তার কোনো সাজা নেই। এটা পুরুষ খুব বেশি হলে ডিফেমেশন, মানহানির মামলা করতে পারে, 356 বিএনএস বা 499 আইপিসি। আর হচ্ছে যে ওই যে কি বলে জানো, বিএনএস এর 200 এটা কত 48 বা 211 আইপিসির, এতে যে আমাকে মিথ্যে মামলা দিয়েছে, মানহানি হচ্ছে ইত্যাদি, এইসব মামলা করতে পারে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু কিছুই হয় না। ওই কেন, কারণ এই 5-10 বছর ধরে এই সমস্ত জিনিস চালিয়ে যেতে হয়, এইসব নটাঙ্কির থেকে বেঁচে গেলেই ভালো। ভারতের এটা একটা বড় দুর্বলতা, যে আইন, ওই যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, মানে কোনো ন্যায়কে যদি তুমি দের করাও, তো সেটা ন্যায়কে মানে না নিয়ে আসারই সমান, ন্যায় অন্যায় বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এবার একটা বিশাল মজার ব্যাপার, এটা আমি ব্যক্তিগতভাবে একটা জায়গায় ছড়িয়েছিলাম, মানে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে মহিলারা কোনো চুক্তিপত্র খারিজ করাতে পারে বলে আমি বুঝতে পারিনি, আমাকে ভুলভাল বোঝানো হয়েছিল। কেন, তুমি কি পড়নি ওটা? তুমি কি অশিক্ষিত? তুমি কি পড়াশোনা করনি? তুমি পড়নি ওটা? যে কোনো রকম কন্ট্রাক্ট, ভাব তুই ভাড়া দিলি, যা খুশি, কোনো একটা লেবার কন্ট্রাক্ট করালি যে এতদিন কাজ করবে, এইসব
আমি না বুঝতে পারিনি। আচ্ছা, এটা যদি অশিক্ষার কারণেই হয়, হতেই পারে কোনো মালিক এরকম ইংরেজিতে লিখে বা কিছু ঠিক একটা আছে। করে করেছে। তারা অশিক্ষিত ছেলে কেন বলতে পারবে না আমাকে মিসলেড করা হয়েছিল? অবশ্যই। মহিলাদের মাথায় এমন কি গঠন আছে যে তাদের প্রত্যেকবারে মিসলেড অপভ্রষ্ট করা, মানে পথভ্রষ্ট করা ইত্যাদি করা যায়। ভুল ভাল বুঝিয়ে এটা মানে হচ্ছে ওটা এরা একটা জড় পদার্থ হিসাবে আইন বলছে যে মেয়েরা একটা জড় পদার্থ। যেমন আমি একটা পাথরকে এরকম চেলে মারলে সে ওরকমই চলবে। পাথর নিজে তো আর এরকম হেঁটে যায় না, নিউটনের সূত্র তো স্থির বস্তু চিরকাল স্থির থাকে। অবশ্যই। আর জীবিত পদার্থরা কি করে, নিজেরা হাঁটাচলা করে। তো মেয়েদেরকে এখানে পাথরের সাথে তুলনা করছে যে এই পাথরকে নড়ানো যায়, পাথর নিজে নড়ে না। মেয়ে মিসলেড করা যায়, নিজে কখনো হাঁটে না। ঠিক আছে, কিন্তু একটা পুরুষ অশিক্ষিত হলে সে কেন বলতে পারবে না যে আমাকে মিসলেড করা হয়েছে? ভাই, মিসলেডের বিষয়টা আপনি ঠিক করবেন না কেন যে দেশীয় ভাষায় অথবা কন্ট্রাক্ট একের বেশি 5 বার সই করান। আজকে একবার করালেন, এক সপ্তাহ পরে আবার করালেন, না সে বলতেও পারবে না যে আমি 5 বার এরকম মদ খেয়ে মানে আরেকটা নিয়ম আছে ইনটক্সিকেটেড, মানে কোনো তোমাকে, তুমি যদি সেই মুহূর্তে তোমার নেশা করিয়ে তোমাকে সই করায়, ছাপ দেয়, টিপছাপ, তাহলে সেটাও খারিজ হয়ে যাবে। আমি বলছি এটা করো যে 7 দিন পর পর বারবার নাও, তাহলে তো বুঝাবে এই 5 বার যে নিয়েছে 5 বারই কি মদ খাইয়ে দিয়েছে, তো বিশাল ব্যাপার তো। আর তো 5 বার তাহলে মদ খেলে কি করে, আর প্রথমবার সই করার কিন্তু টের পাওনি, বিশাল ব্যাপার। এটাই বলছে কি যে সেকশন 14 বলছে ফ্রি কনসেন্ট। যদি জোর করে করানো হয় সেটা কনসেন্ট না, মানে কনসেন্ট না, মানে সম্মতি না। জোর করে যদি করানো হয় ভালো কথা, জোর করে করানো সম্মতি হয় না, তার জন্য তো বলে আমি 7 বার 5 বার করাতে হবে এদের দিয়ে সই। যে বলবে না প্রত্যেকবার জোর করে, যেটা প্রথমবার যখন জোর করেছিল থানায় যাওনি কেন? অবশ্যই কেন যাবে জানায়। তাহলে এইটা একটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু নিয়মটা অন পেপার খারাপ মনে হচ্ছে না যে কারো জোর দিয়ে কেনই বা সই করাবা। সে তো হতেই পারে সুরাজের মাথায় বন্দুক ঢুকে বলে ভাই সই কর, নাহলে তো হ্যাঁ। বাড়ির বাবাকে মাকে খতম করে দেবো। দেখ ভিডিও কলে আমার ভাই চাকু ধরে রয়েছে তো বাবার গলায়, তুই সই কর, প্রমাণ তো থাকবে কিছু না কিছু। অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে আন্ডার ইনফ্লুয়েন্স, এবং মহিলারা মানে বেশি সুবিধা পায় কোথায়? বলছে যে কোনো লোক যদি এমন কোনো পজিশনে থাকে, ঠিক আছে, যে আরেকজনকে সে প্রভাবিত করতে, মানে তুই বস আমি কর্মচারী, তো তোর একটা ইয়ে রয়েছে না, আমাকে একটু করে নিয়ে আমার চাকরি চলে যাবে, এরকম যদি কোনো পজিশনে থাকে, বা এখানে আচ্ছা এটাই বলেছে যে তার মেন্টাল ক্যাপাসিটি টেম্পোরারিলি বা পার্মানেন্টলি এফেক্টেড বাই রিজন অফ এজ, ইলনেস, মেন্টাল বডি ডিস্ট্রেস ইত্যাদি, হ্যাঁ না এতে মহিলাদের বেশি সুবিধা দেওয়া হয়। কিছু একটা ছিল তখন মাথা খারাপ হয়ে গেছিল, কিছু একটা খেয়ে নিয়েছিল ইত্যাদি, ভুল ভাল। তো মানে এরকম আইন যদি পুরুষদের দিতেন তারাও মিথ্যে কথা বলতো। এর মানুষ সবসময় আগে নিজের কি চাই সেটা সুবিধা পেলে মানুষ আগে সুবিধার অপব্যবহার করে, আর সুবিধা আগে নেবে, তারপরে সুবিধাটা সে কেন নিয়েছে, সুবিধাটা কেন ন্যায্য, তার পেছনে যুক্তি খাটায়। যুক্তি দিয়ে ফলে পৌঁছায় না, আগে ফলটা ঠিক করে, এই ফলটা পেতে আবার কি যুক্তি সাজাবো ভাবে বসে বসে। এইরকম যদি আইন ছেলেদেরও দিতেন। আচ্ছা, এটা উচ্চারণ যে পর্দা নাসীন হবে না, যাই হোক, পর্দা যায় যে সমস্ত মহিলারা, তাদের জন্য একটা, বিশেষ করে হিন্দুদের কি পর্দা নেই? রাজস্থানে রয়েছে তো, যা উত্তরপ্রদেশে ঘুমটা দেওয়া থাকে। ঘোমটা, এবার বলছে তাই বলছে কোনো এমন মহিলা যারা ঘোমটা পর্দা ইত্যাদি দিয়ে থাকে, তারা যদি বলে সেটা হচ্ছে ও অশিক্ষিত হলে, বুড়ো হলে, এবং খুব কমই সে মানে বাইরের জগতের সাথে ইয়ে হয়েছে, সে যদি বলে যে আমাকে ইয়ে করা হয়েছে, ভুল বোঝানো হয়েছে, তাহলে এবার তুমি ছেলে হিসাবে প্রমাণ করো যার সাথে ও কন্ট্রাক্ট সই করেছিল, তুমি ওকে দিয়ে কেন সই করা, বা ও অশিক্ষিত না প্রমাণ করো। তা কোনো মেয়ে যদি কোনো কলেজ ফলেজে না গিয়ে থাকে, এমনি শিক্ষিত ভদ্র পরিবারের, বলছি কথার, তার এবার সে কোন স্কুলে পড়তো খুঁজে বেড়াও তুমি, বেড়াও বুঝে, এত স্কুল দুনিয়ায়। এবার স্কুলে ওর নাম, ওটাই ও নাকি, ওর মাধ্যমিকের সার্টিফিকেট খুঁজে বার করো, কি আইডি ফাইডি হেনা তেনা বের করে প্রমাণ করো ও হচ্ছে ওকে শিক্ষিত, যে ও ভুল বুঝানো হয়নি, ও শিক্ষিতই ছিল। এবং সবই যদি ছেলেই করে এবং মেয়ে প্রত্যেকবার মিসলেড, নিজে করবো না, বার্ডেন অফ প্রুফ তোমার উপরে, তাহলে ওটা কি সত্যি পাথর নাকি আমাকে একটু বুঝাবেন, কারণ খাচ্ছে দাচ্ছে তো আমি দেখতে পাচ্ছি। অবশ্যই খাচ্ছে, নড়ছে, হাঁটছে, চলছে, এটা কি পাথর? মানে ভারতে আইন অনুসারে কি মহিলারা কি পাথর, এবং পুরুষরাই যা নাড়ায় পুরুষরাই নাড়ায়, এবং তার জন্য এমন একটা ভিত্তি স্থাপন করছে মহিলাদের আইনের ক্ষেত্রে, যেখানে মহিলারা মানে সবকিছু ইচ্ছা করতে পারে, কিন্তু যেখানে পুরুষে কিছু করতে পারবে না, এমন একটা ভিত্তি স্থাপন করে রেখেছে মানে মহিলাদের ক্ষেত্রে আইনের দিক দিয়ে বিশেষ করে। আচ্ছা, এবং পর্দা ছাড়াও যে ওই ঘোমটা টোমটা বা হিজাব বা কি বলে বোরখা ছাড়াও যদি কোনো মহিলা থাকে, তাহলে আরো কিছু ক্ষেত্রে এই জিনিসটা এক্সটেন্ড করা হয়েছে। আসলে পর্দাযুক্ত মহিলাদের জন্য ছিল। তারপরে হচ্ছে যে সামনের যে পার্টি তার থেকে যদি কম পড়াশোনা করা হয়, ভাবে একজন এলএলবি করেছে, একজন খালি বিয়ে করেছে, বিয়ে মানে ব্যাচেলার্স ডিগ্রি, আবার
তাহলেও তাকে এই আইন তার উপর লাগু হবে, ও অশিক্ষিত ছিল, ভুল বুঝিয়েছো। তো বলছে মহিলা যদি পুরুষের পরিবারের কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করে সেক্ষেত্রে মহিলাটাকে ভিকটিম ধরা হবে। মানে আমার মার সাথে, হ্যাঁ মা ওইখানে মহিলাও, ছেলের বাড়ির যে কারোর সাথে কোনো মহিলা কোনো কন্ট্রাক্ট করলে তারও বলে মহিলাটা কম বুঝেছে ইত্যাদি হেনা তেনা। বা মহিলাকে কোনো প্রপার্টি পার্টিশনের ব্যাপারে, মানে তোর বাড়ির সম্পত্তি ভাগ করার সময় মহিলাকেও নাকি সবসময় ভুল বোঝানো যায়, যে আমাকে ভুল বুঝিয়েছে, ভাইরা আমার নাম কেটে দিয়েছে ইত্যাদি। যদিও এটা হয়ে থাকে, কিন্তু ছেলে কেন বলতে পারবে না যে আমাকে ভুল বোঝানো হয়েছে? তার মানে আপনি ধরেই নিচ্ছেন ছেলের বুদ্ধি বেশি, অবশ্যই যাকে ভুল এখান বোঝানো থেকে যায় প্রমাণ না, হয়ে যাচ্ছে যে ভুল বোঝানো যায় না। ছেলের বুদ্ধি বেশি, শক্তি বেশি, কাদের সামর্থ্য বেশি, ছেলেরা সবকিছুতে এগিয়ে থাকে মেয়েদের থেকে। এটা এর মাধ্যমে কিন্তু স্পষ্ট ভাবে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে, ছেলেরা সবকিছু থেকেই মেয়েদের থেকে আগে। তাও বলা হয় যে না, ছেলে আর মেয়েরা সমান। তাই এখানে বোঝাচ্ছে যে এই যে এই ধারাটায় যে মেয়েদের ভুল বোঝানো খুবই সোজা। আচ্ছা, আমি এটা আপনার কাছে একটা প্রশ্ন রাখি, এটা প্রশ্ন উত্তরটা কমেন্টে দেবেন আপনারা। যে এই যে যে নিয়মগুলো, একটা ডিসব্যালেন্স নিয়ম, এই ডিসব্যালেন্স নিয়মের নিয়ম ঠিক করার জন্য কি ধরনের সংস্কার, কি ধরনের সংশোধন সরকার করতে পারে বলে মনে হয়? এবং যার কমেন্ট ভালো হবে পরের দেখানো হবে তার নাম শুদ্ধ, কমেন্টটা নাম দেখাবো। শুধু তার কমেন্টে শাউট আউট পর্ব আনা হবে, যেখানে হ্যাঁ। আপনাদের কমেন্ট নাম শুদ্ধ দেখানো হবে। হিন্দিতে কিন্তু যারা কন্ট্রিবিউট করে, আমরা করা শুরু করেছি, বাংলাতে অবশ্যই করতে পারেন। আচ্ছা অবশ্যই। আচ্ছা, এখানে আমি ইয়েটাও বলে দিই, কোন কোন ধারাটা। এই যে পর্দাসীন মহিলা যে ইয়েটা, সেকশন 16(3), আইনটা হচ্ছে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-এর। ঠিক আছে, এখানে আর কিছু বলার নেই। এইগুলোই কয়েকটা বিষয় যে কিভাবে ইয়ে করা যায়। আমি এই অবধি এখন অবধি নোট মতো বানাতে পেরেছি। এর মধ্যে অনেকগুলো আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি ন্যায্য, কিছু মনে করি আমি দোলাচলে রয়েছে, খুব কম একটা দুটো। আর বেশিরভাগের ক্ষেত্রে মনে হচ্ছে যদি মহিলাকে করা যায় মিসলেড, ছেলেকে কি করা যায় না? তাহলে কি ভারতীয় রাষ্ট্র গণিতের হিসাবে প্রমাণ করে দিচ্ছে যে লেফট হ্যান্ড সাইড গ্রেটার দেন রাইট হ্যান্ড সাইড? তার জন্য এই বাদিকের এই পক্ষটাকে বেশি ভাবে ভুলমূল বোঝানো যায় না, কিন্তু ডান দিকের পক্ষে খুব ভালোভাবে ভুল বোঝানো হয়। আপনি এটা প্রমাণ করার চেষ্টা করছেন যেটা একদম ফালতু, যে ছেলেরা বিশেষভাবে কোনো মেয়েদের থেকে বেশি কোনো কিছুতে, যেটা আমি তো মনে করি না। আমি ব্যক্তি হিসাবে দেখি যে এই ছেলে এই মেয়ে, এই ছেলে এই মেয়ে, গড়পত্তা অনেক কিছু হয়, কিন্তু তাতে কোনো যায়ও আসে না। কারণ গড় ব্যক্তি বলে কেন, আচ্ছা তুই কোনোদিন, আজকে আমি একটা গড় ব্যক্তির সাথে দেখা করলাম, গড় ব্যক্তি বলে কি কে বলতে সেটা? হয়তো সৌম্যর সাথে দেখা করেছি, না সুমনের সাথে দেখা করেছি, রিয়ার সাথে দেখা করেছি, বা প্রিয়ার নাম সাথে আছে, দেখা একজন করেছি। ব্যক্তি অমুক ব্যক্তির সঙ্গে দেখা এই করেছে। যে গড় ব্যক্তি বলে তো কারোর সাথে দেখা হয় না, সেটা আমার কাছে খুব প্রয়োজনীয় না। ব্যক্তি হিসাবে দেখুন, এই জন্যই তো জনগণনা করা হয়, থিকুচি গোষ্ঠী নেওয়া হয় যে কি অবস্থা আমাদের, তাদের ব্যক্তিগত সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এই যে এইভাবে আমি আজকে দেখানোর এই উদ্দেশ্যই ছিল যে যারা ফলস নারীবাদী যারা আছেন, নারীবাদের বিষয়টা খুব ভালো ছিল আগে, যে ছেলেরা ভোট দেয় তো আমরা কেন নই, ছেলেদের ব্যাংকে খাতা রাখ, মানে মেয়েদের ব্যাংকে খাতা খোলার অধিকার ছিল না, জানিস? ভোট মোট তো বাদ দে, ভোট নাই নাই দিলাম, সেটা চীনেও কোনো ছেলে মেয়ে কেউই ভোট দেয় না, ব্যাংকের খাতা খুলতে পারবো না, আর সম্পত্তিতে মানে কোনো সম্পত্তি তোমার নামে হবেই না কোনোদিন, সম্ভবই না। এটা তো ফালতু কুকুরের নামে সম্পত্তি করে যেন একটা ব্যাপার, কিন্তু তুই কুকুরের নামে সম্পত্তি করেছি, তখন বলি মহিলার নামে সম্পত্তি হয় কি করে? যেমন তুই আমরা এখন আসছে যে কুকুরের নামে সম্পত্তি হয় কি করে, এরকম একটা ব্যাপার ছিল। না, এই ব্যাপারটা ছিল আগে। তো এই সমস্ত ব্যাপার থেকে উতরে আসা এক জিনিস, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি যে একটা সময় মহিলাদের অবস্থা খারাপ হয়, এই নিয়মগুলো তাদের বাঁচানোর জন্য আনা হয়েছিল, এবং ভাবা হয়নি যে মেয়েরা অবলা নয়, এটা ভাবা হয়নি হয়তো। তারপরে একটা প্রক্রিয়ার মধ্যে আমি যাচ্ছি। পশ্চিমবঙ্গে তো এখন শুনেছি যে পুরুষ কমিশনও আসবে, আমি অগ্নিমিত্রা বলেন মুখে শুনেছি। এটা আনার দরকার ছিল, এটা মেন্স কমিশন, যেন উমেন্স কমিশন আছে, মেন্স কমিশনে থাকবে ছেলেদের। মানে দেখা উচিত, ছেলেদের দিক দিয়ে ভাবা উচিত সরকারের, যে ছেলেরাও বানের জলে ভেসে আসা কিছু নয়, এরাও একটা মানুষ, এদের আবেগ আপনার বিবেক আছে। রাষ্ট্রের সম্পদ ছেলে মেয়ে দুজনে। এখন অবশ্যই। এবার যেটা আমি বলছিলাম যে আচ্ছা, আমরা ছেলে হিসাবেও এই সমস্ত ঝুঁকিপূর্ণ সমস্ত কাজ করছে, আমরা তাদের জন্য কৃতজ্ঞ তাদের কাছে। এবং মহিলারাও যারা সন্তান লালন পালন করেন, দেশের জন্য আরো এরকম মহিলা আনেন, যারা ডাক্তার হয়, নার্স হয়, শিক্ষিকা হয়, যে পেশায় তারা বেছে নিক তারা একটা ভূমিকা রাখে। তারা মা হয়, তারা সন্তানকে লালন পালন করে, যেটা অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে বাবারা ছেড়ে দেয়, ছেড়ে দিতেও পারে, মা ছাড়তে পারে না বেশিরভাগ। এটা আমার গড় পত্তায় বলছি, ওর গড় বলে কেউ নেই, যাই হোক গড়ে আপনি দেখেন মা ছাড়ে না, যেভাবে আঁকড়ে রেখে বড় করার চেষ্টা করে, ছেলে হোক মেয়ে হোক। এবার কিন্তু হ্যাঁ, কিছু আবার এমন মহিলা আমি দেখেছি, আমার
অমুক ছেলের নাতি হয়েছে তাই অমুক ছেলেকে বেশি ভালোবাসছে, এই ছেলের সব মেয়ে হয়েছে তাই, এরকম কোনো ফালতু মহিলাও আছে আছে আমার ওই 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 ছেলের নাতি হয়েছে তাই এই ছেলে বেশি ভালো, বা আমরা 2 ভাই, তোর ছেলে হয়েছে একটা ছেলে একটা মেয়ে, আমার 2 মেয়ে, এই ছেলেকে সব দিয়ে দাও। এমন মহিলাও আছে, এমন কি নাও পুরুষ উনি। যাই হোক, এরকম ফালতুমিও রয়েছে। এবার যে বিষয়টা প্রথমে এসেছিলাম যে ওই বিষয়টা খোলাসা করব, যে মেয়েরা যে সন্তান ধারণ করে এইটা একটা বড় ইয়ে, সেইটার জন্য তাদের আমরা ওইটা যেহেতু ওরা বাড়তি কাজ করে, ছেলেদের তো সন্তান জন্ম দেওয়ায় খুব বেশি ভূমিকা থাকে না, এবং শুক্রাণু পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিসের মধ্যে একটা, আরো লোকে দিতে চায়, মানে এতই সস্তা, পয়সাও এত সস্তা না যে 1 টাকা দিয়ে দিলাম, 1 টাকার থেকেও কম মানে কম দাম, 1 টাকা তুই দিবি কাউকে বিনা। এত উৎপাদন বেশি, যারা সস্তা তো হবেই। এবং সেক্ষেত্রে কোটি কোটি উৎপাদন মহিলারা হচ্ছে। ওই ভূমিকাটা বাড়তি নেয়, তাই জন্য ছেলেরা এই ঝুঁকিটা নেয়, ভালো কথা। কিন্তু যে মহিলারা সন্তানও ধারণ করে না, ছেলেদের মতো কোনো ঝুঁকিপূর্ণ কাজও করে না, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের কিছু না, আমি তাদের অপমান করতে চাই না, তাদের ঠিক ততটাই সম্মান যেমন কোন একটা ছেলে যে কোনো রকম ঝুঁকিপূর্ণ কাজ করে না তার যতটা সম্মান। একটা মেয়ে যে সন্তান ধারণ করে না এবং একটা ছেলে যে কোনো রকম ঝুঁকির কাজ করে না, আসলে ছেলে হিসেবে তার করা উচিত ছিল এবং মেয়ে হিসেবে তার এটা করা উচিত ছিল, যেহেতু সে ওটা পারে। তাদের সম্মান সেই সমস্ত ছেলে বা মেয়ে যারা ঝুঁকিপূর্ণ কাজ করে, এবং সেই সমস্ত মেয়ে যারা সন্তান পালন করে, এবং সেই সমস্ত ছেলেও যারা মা থাকা সত্ত্বেও সন্তান পালন করে, একই সমানভাবে দেখা যায়। তাদের উঁচু জায়গা। সেই সমস্ত ছেলে মেয়ে যারা সন্তান বা এই সব পরিবার দায়িত্বগুলো নিতে প্রস্তুত বা পরিবার বানানো, সন্তান লালন পালন করা, সেই সমস্ত পুরুষ মহিলা, এবং সেই সমস্ত পুরুষ মহিলা যারা সেই সমস্ত কাজ করে যেগুলো অন্য কেউ করবে না, এই সেনাবাহিনীতে যাওয়া, সাফ সাফাই করা, তারা সমস্ত এমন একটা উঁচু জায়গায়। সেই সমস্ত ছেলে মেয়ে যারা সন্তান ধারণ মারণও করে না, পরিবার বানায় না, হিপি কালচার, মডার্ন কালচার, নো বাচ্চা, ডবল ইনকাম এইসব করে বেড়ায়, এই সমস্ত জিনিস যারা রাষ্ট্রের প্রতি একটা বোঝা, তাদের স্থান সম্মান হিসাবে আমার ব্যক্তিগত মত কিছুটা কম। বাকি মতামত আপনারা কমেন্টে জানাবেন, এবং ও বলেছে যেরকম যে শাউট আউট করবো, চেষ্টা কি আবার, এতে আবার চেষ্টার কিছু করবো, অবশ্যই করবো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আপনি যদি লাইক করেন তাহলে ভিডিওটা বেশি বেশি ভাই বোনেদের কাছে যাবে। পারলে হাইপ দিন, হাইপ সীমিত সংখ্যক থাকে দিন। যদি কিছু গুরুত্বপূর্ণ আপনার বলার থাকে অবশ্যই কমেন্টে জানান, কারণ কিছু কমেন্ট সত্যি আলোকদায়ী হয়, অনেক বোঝা যায়। বা যদি এমন কোনো টপিক থাকে আমাদের করা উচিত, সেই টপিকটা আমরা সাজেস্ট করেন, আছে এটা শেয়ার করুন যাদের আপনার মনে হয় যে তার দেখা উচিত। এবং শেষে কি বলবো, এইটুকু বলেই আপনাদের কাছে বিদায় নিই। নমস্কার।